বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আমার কথাতে ফাটে, তার মধ্যে বোতল একজন। ঠিক আছে, আমি যখন ফার্স্ট ম্যান্ডির বিজনেস সংক্রান্ত বক্তব্য নিয়ে ভিডিও করেছিলাম, তখন তাদের বক্তব্য ছিল কারোর বিজনেস নিয়ে কোনো কথা বলাটা ঠিক নয়, বিজনেস যে যার নিজের, সেই ব্যাপারে কথা বলা ঠিক নয়। আমি বলেছিলাম যে বিজনেস করছে যে সে একজন ব্লগার, তো সেখানে আমি ব্লগারের ভালো মন্দ বিচার করবার জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে সেই বিজনেসে যদি আমি বুঝতে পারি যে সে হিউজ পরিমাণে দাম নিচ্ছে, তাহলে সেটা বলার রাইটস আমার আছে। আর তাতে বোতলের ফেটেছিল চচর করে, কারণ বোতল তখন হচ্ছে ম্যান্ডির একদম দোসর, আর দ্বিতীয়ত ও আর একজন যে কিনা ভিউয়ার্সদের মুরগি করে, তাই জন্য খুব ফেটেছিল। আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফেটেছিল, যারা এখন বলে আপনারা কেন অনলাইন থেকে নেন, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, এই আছে ওই আছে, কেন নেন এখান থেকে, রাস্তায় রোডে প্রচুর দোকান আছে সেখান থেকে কেন নেন না। অথচ আমি যখন এই বলেছিলাম কথাটা যে অনলাইনে এই ব্লগারদের থেকে কেন নেওয়া হয়, তখন কিন্তু তাদের ভাই বড় ফেটেছিল। ঠিক আছে, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম আমার যে যে জিনিসগুলো কিনেছিলাম সেইগুলো হিসেবে, যে এগুলোর কীরকম দাম আর ম্যান্ডি কিভাবে সেই টাকাগুলো নিচ্ছে। এবং অন্য অন্য ব্লগার যারা কিনা লাইভ করে দেখেছি, তাদের লাইভের সঙ্গেও দেখেছি হেলেন হেভেন ডিফারেন্স। এবং কাপড়ের কোয়ালিটি আমি বলেছি ম্যান্ডির কিন্তু ভালো, সে বেড কভার হোক আর নাইটি হোক। কিন্তু যাদের থেকে আমি নাইটি নিয়েছিলাম তারাও কিন্তু লাভ রাখে, তারপরেও তাদের কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু ম্যান্ডির তুলনায় তাদের দামটা অনেকটাই কম। প্রথম আমি এটা নিয়ে আওয়াজ তুলেছিলাম, বাট তখন আমার এই বক্তব্যটা তাদের গায়ে চিরবির চিরবির করে ফুটেছিল। একজন তো নিজে বিজনেস করে এবং সেই বিজনেসে তোমরা জানো কি অবস্থা এখন, তার কথা বাদই দাও। আর আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব মানে গায়ে লেগেছিল, কেন বিজনেস নিয়ে কথা বলবে। ঠিক আছে, আরে ভাই, ব্লগারের দোষ গুণ ধরতে যদি বসি, তাহলে ব্লগার যদি ভিউয়ার্সদের সঙ্গে কোনো রকম ইন্টারঅ্যাক্ট করছে এবং সেখানে যদি আমি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ ডিফারেন্স, তাহলে সেটা নিয়ে বলতে না পারার কি আছে। তো আজকের কেন আমি এই কথা বলছি, বহু লোকজন ওকে বলছে যে এত দেরি করে ভিডিও দাও, ভালো লাগে না, বসে থাকি, এত ওয়েট করতে হয়, অমুক তমুক। একটা জিনিস ওরা বলছে না যে ওর একটাই কন্টেন্ট, সেটা হচ্ছে ম্যান্ডি রানি। তো ম্যান্ডি রানি কালকের যে ভিডিওটা দিয়েছিল, সেই ভিডিওটা থেকে তেমন একটা কন্টেন্ট হবে না। হ্যাঁ, আজকের যে ভিডিওটা দিয়েছে সেখান থেকে অবশ্যই কন্টেন্ট হবে। এইবার ও ওত পেতে বসে আছে, ওত পেতে বসে আছে। ও যে বলছে না ভাগ্যক্রমে লাইভটা দেখে নিয়েছে, ও না হলে ম্যান্ডির লাইভ দেখে না, হাস্যকর কথা এটা। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। ও কন্টেন্ট সার্চ করছিল এবং কন্টেন্ট সার্চ করতে গিয়ে দেখেছে যে লাইভটা হচ্ছে এবং নতুন একটা ট্রেন্ডিং শাড়ি নিয়ে এসেছে, তাহলে এই সুযোগ লাইভটা দেখি। আর না দেখার কিছু নেই, তো স্বীকার করতে অসুবিধা, দেখে তো ঠিকই। তো যাই হোক, সেই লাইভ দেখছিল, দেখে সেখান থেকে কন্টেন্ট পেয়ে গেছে, দেন বসে পড়েছে। আর আগে যে ভিডিও দেয়নি, কারণ কন্টেন্ট সেরকম ঝাসু কন্টেন্ট না হলে ও কাজ করতে পারে না ওর বক্তব্য অনুযায়ী। তাহলে সেরকম ঝাসু কন্টেন্ট আগের দিনের ভিডিওটাতে ছিল না, তো কী করবে, তার জন্য ওকে ওয়েট করতে হচ্ছিল। আর ও ওয়েট করছিল কন্টেন্টের জন্য, তার জন্য আপনাদের সামনে প্রেজেন্ট করতে দেরি হয়েছে, এটা তো বুঝতে পারেন নিশ্চয়ই। আর ম্যান্ডির মানে যদি এখন পটিতে বসে, তাহলে কতখানি কি হচ্ছে সেটা মানে পাতলা কি ঘন সেটা পর্যন্ত ও এখন দেখতে থাকবে হাঁ করে, কারণ ওর কন্টেন্ট ওটাই, একটাই ফোকাস। তাহলে সেই জায়গায় তার লাইভ হচ্ছে এবং স্পেশাল একটা লাইভ, কারণ এতদিন পর্যন্ত ম্যান্ডি দোকানে গিয়ে শাড়ি দেখিয়ে তোমাদেরকে লাইভ করতো, এখন ম্যান্ডি শাড়ি স্টক করে লাইভ করছে। আর এটা কি জ্বলনের কারণ হতে পারে না? এইবার তার বক্তব্য যে ভাই কেন করতে পারি না আমি, হ্যাঁ আমিও করতে পারি, এইগুলো তুলতে পারি বা এই করতে পারি, আর কেনই বা করব না, এর আগে আমি অলরেডি তোমার হচ্ছে ইনভেস্ট করে বেডশিট এবং শাড়ি বিক্রি করেছি, অতএব আমি করতেই পারি, আমি করতেই পারি। এইবার এইখানে আমার পুকুত করে হাসি পেয়ে গেছে। তুই যে শাড়িগুলো দেখিয়েছিস সেগুলো হাটের সস্তা বস্তা মাল, ঠিক আছে, এবং সেই শাড়িগুলো এখন আর চলে না, ট্রেন্ডিং কোনো শাড়ি নয়, এমনি কাউকে গিফট পারপাস দেওয়ার জন্য অনেকে কিনতে পারে এরম ধরনের শাড়ি, যেগুলো হাটে পাওয়া যায়, অত দূর যেতে ইন্টারেস্টেড নয়, তাই তোর কাছ থেকে নিতে পারে। বা তুই যে কোয়ালিটির শাড়ি দেখেছিলিস সেগুলো একেবারে নিম্ন মানের, নিম্ন রুচির,
ঠিক আছে, সেটা পরিষ্কার বোঝা গেছে। তাই কম্প্যারিজন ওইভাবে করিস না। এই যে ম্যান্ডি যে জিনিসটা নিয়ে এসেছে সেটা স্টক যে অনেক টাকা লেগেছে এটা তো আর বলাই বাহুল্য, মানে এটার বলার অপেক্ষা রাখে না, কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডিং শাড়ি। যখন যেই শাড়িটা ভাইরাল হয় সেই শাড়িটা যখন কেউ তোলে তখন তাকে বেশ লামসাম পরিমাণ ইনভেস্ট করতে হয়, কারণ কালারের ব্যাপার আছে, ঠিক আছে। এইবার ওর বক্তব্য যে ম্যান্ডি যে শাড়িগুলো বিক্রি করছে সেই শাড়িগুলোতে ম্যান্ডি যে লভ্যাংশ রাখছে বা অন্যরা যে লভ্যাংশ রাখছে তার থেকেও 1,000 টাকা বেশি ম্যান্ডি শাড়িতে লাভ রাখছে। মানে যেই দামে কিনেছে তারপরে সেটাকে রিজনেবল প্রাইস মানে 2500 টাকায় বিক্রি করা যায়, বাট ম্যান্ডি সেটার দাম নিচ্ছে 3,500 টাকা, ঠিক আছে। এইখানেই ওর অবজেকশন বা আপত্তি। এবার আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি একটা জিনিস, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, ফোকাসটা খুব বেশি হয়ে গেছে, দাঁড়াও। এই দেখো, বুঝতে পারছো কি না কি জানি। তো এখানে দামগুলো দেখো, দেখলে বুঝতে পারবে দামগুলো। দেখতে পাচ্ছ দামগুলো? আচ্ছা, দামগুলো কি লেখা আছে? 3,550, ঠিক আছে। তার মানে 3,550-এও কিন্তু এই শাড়ি বিক্রি হয়, ঠিক আছে। হয়তো ম্যান্ডি সেই দামটা দেখেই 3,550 টাকা শাড়িটার দাম রেখেছে। এইবার তোমরা জানো যখন যেই শাড়িটা ট্রেন্ডিংয়ে আসে সেই শাড়িটার কিন্তু নকলও বাজারে চলে আসে। তাই যেই শাড়িটা 3,550 টাকা, কাঠদানা জামদানি 3,550 টাকা যেটা আছে, সেই কাঠদানা জামদানির 10,000 টাকার শাড়িও আছে, ঠিক আছে। আবার এই কাঠদানা জামদানির 2,500 টাকা 2,000 টাকার শাড়িও আছে। এবার কিসের উপর নির্ভর করছে? সেটা হচ্ছে ওই যে কাঠদানাগুলো আছে সেইগুলো যে জিনিসটা যেইটা দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করছে এবং কাপড়ের কোয়ালিটির উপর নির্ভর করছে। এবার তোমরা বলতে পারো যে তুমি কি তাহলে ম্যান্ডির ওই সাপাই গাচ্ছ যে ম্যান্ডির দাম বেশি নয় না? না, আমি জানি ম্যান্ডি গলা কাটা দাম নেয়, আমি জানি ম্যান্ডি সমস্ত জিনিসের রেট অনেক হাই, আমি জানি যেই জিনিসটা বাজারে 300 টাকায় পাওয়া যায় ম্যান্ডি সেই জিনিসটা 400 অনওয়ার্ড নেয়, আমি জানি এটা, ঠিক আছে। এবং এই জন্যই আমি বলেছিলাম যে ম্যান্ডি এরকম দাম নিচ্ছে যেটা হিউজ পরিমাণের। এখনও আমি সেটাই বলছি যে ম্যান্ডি যে দামটা নিচ্ছে অবশ্যই বেশি। এবার কথা হচ্ছে কাদের থেকে দামগুলো নিচ্ছে? যারা ওই জিনিসগুলো দেখে পছন্দ করে কিনবে ভাবছে তাদের থেকে নিয়েছে, তাদের থেকে নিচ্ছে। এবার কথা হচ্ছে যারা নিচ্ছে তারা কি গর্ধপ, তারা কি বোকা, তারা কি কিছু বোঝে না? তা তো নয়। তারা যখন একটা শাড়ি নিচ্ছে, যারা শাড়ির লাইভ দেখতে ভালোবাসে তারা কিন্তু ইচ অ্যান্ড এভরি জায়গায় লাইভ দেখে দেখে বেড়ায়, ঠিক আছে। সে ম্যান্ডির লাইভেও যাক, সে অন্য ব্লগারের লাইভে যাক, ইভেন ফেসবুকেও তারা লাইভ দেখে দেখে বেড়ায়, কারণ তাদের টেন্ডেন্সি শাড়ির লাইভ দেখা, নাইটির লাইভ দেখা, বেড কভারের লাইভ দেখা তাদের টেন্ডেন্সি, তাই জন্য তারা সবার লাইভ দেখে দেখে বেড়ায়। এইবার একটা শাড়িতে যখন কেউ ইনভেস্ট করবে তার ভালো লেগেছে বলে, তাহলে সে আশেপাশের সবার শাড়িগুলোই দেখবে। সেই জায়গায় ও তাদের যদি অনলাইনে দেখে বোঝবার ক্ষমতা থাকে কোয়ালিটি এবং মানে সেটা কতটা ট্রেন্ডিং বা কালারটা কতটা পছন্দের সেই হিসেবে নেবে। তাহলে ম্যান্ডি যদি গলাকাটা দাম নেয় তারপরেও যদি ভিউয়ার্সরা স্পেশালি গিয়ে ম্যান্ডির থেকে শাড়িটা নেয় তাহলে আমাদের কি সত্যি কিছু বলার আছে? কারণ এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ম্যান্ডির বিজনেস খুব ভালোভাবে চলছে। সে ম্যান্ডির নাইটি হোক আর বেডশিট হোক ভালোভাবে চলছে, তার সঙ্গে এখন শাড়িটাও যুক্ত করেছে, সেটাও আশা করছি ভালোভাবেই চলবে। তাহলে এরকম লোকজন আছে যারা ম্যান্ডির থেকে শাড়ি নিতে পছন্দ করে, অ্যাজ আ ব্লগার ম্যান্ডিকে তারা পছন্দ করে এবং ম্যান্ডির থেকে শাড়ি নিতে পছন্দ করে, ম্যান্ডির সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করে, ম্যান্ডির সঙ্গে ইন্টারাক্ট করতে পছন্দ করে। যেমন ছিল নূপুর 2, অনেক জিনিসপত্র নিয়েছে ম্যান্ডির থেকে, কারণ কি? ম্যান্ডির সান্নিধ্য, ম্যান্ডির সঙ্গে কথা বলবে, ম্যান্ডির মায়ের সঙ্গে প্রথমে যোগাযোগ করেছে, সেখান থেকে ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করেছে এবং যখন সেই গ্রুপে ছিল সে নিজেকে ধন্য মনে করেছে। ইভেন কালকের একটা কমেন্ট বক্সে কমেন্ট এসেছে, না আজকের একটা কমেন্ট বক্সে কমেন্ট এসছে ম্যান্ডির, যে আমি তোমার সঙ্গে যেদিন দেখা হবে নিজে ধন্য হয়ে যাব।
এই রকমও ভাবনা চিন্তা কিছু ভিউয়ার্স রাখে। তাহলে সেই জায়গা থেকে ম্যান্ডির সাহচর্য পাবো, ম্যান্ডির সঙ্গে ওভার হোয়াটসঅ্যাপে আমার কথাবার্তা হবে, ম্যান্ডির থেকে আমি জিনিসটা নেব, তাহলে ম্যান্ডির ভাইবস আমার মধ্যে থাকবে, তো সেই জন্য আমি ম্যান্ডির থেকে জিনিস নেব, এরকম মেন্টালিটির প্রচুর লোকজন আছে। এবং সবথেকে বড় কথা, ম্যান্ডির বহুত কাস্টমার রানাঘাটে রয়েছে, যাদেরকে ওরা অনলাইনে না ক্যাশ অন ডেলিভারি দেবে বলেছে, যাদের সঙ্গে ওরা ডাইরেক্ট ইন্টারাক্ট করে। আমরা অনেকবার দেখেছি স্যান্ডি এবং ম্যান্ডি দুজনে মিলে গিয়ে কাপড় ওই বেডশিট ডেলিভারি করছে, দেখেছি তো। তার মানে ওর এরকম কাস্টমারও আছে। তো যারা ওর কাছে মানে ডাইরেক্ট কাস্টমার, মানে ওই আশেপাশেই থাকে, তারা কি বাজার ঘোরে না, তারা কি অন্য জায়গায় অনলাইন দেখে না, কিন্তু তাদের কাছে মেন্টালিটি এটা তাদের, যে আমার কাছে এসে ম্যান্ডি নিজে শাড়ি বা বেড কভার বা নাইটি দিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝো, ব্যাপারটা এই জন্য কিন্তু তারা টাকা দিতে রাজি, বেশি টাকা হলেও। ব্যাপারটা ভান্ডাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তোর এক মুখে করকম কথা। তুই একটা সময় বলেছিলিস কারোর বিজনেস নিয়ে আমি কোনো কথা বলবো না, তাহলে আজকের তুই কারোর বিজনেস নিয়ে কেন বলতে বসেছিস? কারণ তোর সহ্য হচ্ছে না। এত কিছু করার পরেও ম্যান্ডি কি তোর ধরা ছোঁয়ার বাইরে? তুই যেটা ভেবেছিলিস যে তুই অনলাইনে বিজনেস শুরু করেছিস, তারপর আবার অফলাইনে বিজনেস শুরু করেছিস, এবং নাইটিটা যখন তুই অনলাইনে নিয়ে এলি, তারপরেই ম্যান্ডি তোর উপর রাগ হলো, তারপরেই তোদের সম্পর্কটা গেল। তো সেই জায়গা থেকে তুই ভেবেছিলিস যে হ্যাঁ আমি ওর সাথে পাল্লা দেয়া কম্পিটিটর, বাট সেটা হয়নি। হ্যাঁ অবশ্যই তুই নাইটি বিজনেসটা শুরু করতেই ম্যান্ডির গায়ে লেগেছিল, কেন ম্যান্ডি এটা এক্সপেক্ট করেনি, আর সেই জন্যই তোর সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে। এবং এর আগে মারুর ব্যাপারটাতেও সেম, কারণ ম্যান্ডি একছত্র মানে জায়গাটায় থাকবে, এই মেন্টালিটি ওর। তার মানে কি অন্যরা কেউ কাজ করে না? হ্যাঁ করে, কিন্তু ওর সান্নিধ্যে আছে এরকম লোকের সাথে যদি তারাও বিজনেস করে, তখন ও অফেন্ডেড হয়, কারণ ভিউয়ার্স বেসটা ওর, এবং সেই ভিউয়ার্স থেকেই মারুর দিকে গেছে, এবং কিছু ভিউয়ার্স ওর যেগুলো তোর দিকে গেছিলো, তুই তখন ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতিস বলে, আর সেই জায়গায় ম্যান্ডু সেটা মানতে রাজি নয়। তাই তুই যখন বিজনেস শুরু করেছিলিস অফেন্ডেড হয়েছিল, মারু যখন বিজনেস শুরু করেছিল অফেন্ডেড হয়েছিল, কিন্তু ম্যান্ডি বুঝতে পারেনি যে তুই এরকমভাবে ফুরুত করে উড়ে যাবি। মানে তুই যে কোয়ালিটির জিনিসপত্র নিয়ে আসছিস, তুই নিজেই স্বীকার করেছিস তোর পুঁজি কম, ঠিক আছে, পুঁজি কম মানুষ হতে পারে, কিন্তু পুঁজি কম মানেই যে আমি যা হোক তা হোক জিনিস বেচবো, বা হাটের জিনিস সস্তার বস্তা মাল বেচবো, তা কিন্তু নয়। পুঁজি কম মানুষের হতেই পারে, অল্প জিনিস আনবো, অল্প করে বেচবো, আবার আমি যাব আবার বেচবো, মানে বেশি দিন আমি মালটাকে করতে পারবো না, আমাকে রোটেশন বা রোলিং বেশি করাতে হবে, কারণ আমার পুঁজি কম, তাই আমাকে একটু খাটতে বেশি হবে, আমাকে বেশি যেতে হবে, দৌড়াদৌড়ি বেশি করতে হবে। কিন্তু তুই তো তাই করিসনি। তুই হঠাৎ করে কি করলি, নাইটি বিজনেস করতে করতে অনলাইনে চলে এলি, এবং অনলাইনে নাইটি বিজনেসের সঙ্গে সঙ্গে বেড কভার নিয়ে চলে এলি, আচ্ছা, তারপরে শাড়ি নিয়ে এলি, তারপরে কুর্তি নিয়ে এলি, তারপরে প্লাজো প্যান্ট নিয়ে এলি, তারপর স্কার্ট নিয়ে এলি, মানে 2-4টে জিনিস নিয়ে। কুর্তির বিজনেস করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে 38 সাইজ থেকে 48 সাইজ পর্যন্ত প্রত্যেকটা রাখতে হয়, এবং কালারও রাখতে হয়। তাই কুর্তি বিজনেস করতে গেলে কিন্তু অনেক বেশি স্টক করতে হয়। তুই তো তা করিস নি, হঠাৎ করে একটা সাইজ নিয়ে এসে দেখো 40 সাইজের কুর্তি, একটা প্লাজো নিয়ে এসে দেখো ফ্রি সাইজের প্লাজো, ওইভাবে কারবার হয়? হ্যাঁ, ওইভাবে কারবার হয়? তো সেইগুলো আর তোর ওই জন্য আনতে হচ্ছে না। আর যে শাড়িগুলো এনেছিস মাগোমা, সেগুলোকে তো ফ্রিতে দিলেও লোকে পড়বে না, এমনই শাড়ির কোয়ালিটি তুই নিয়ে এসেছিস, কারণ তোর রুচিটাই তাই জন্য তোর রুচি মানে বিকৃত, একেবারে বিকৃত রুচির তুই, তাই জন্যই তুই নিয়ে এসেছিস। তুই ভাবলি আমি ম্যান্ডির সঙ্গে কম্পিটিশান দেবো, কিন্তু ব্যাপারটা তুই যে এইভাবে ফুস হয়ে যাবি তুই বুঝতে পারিস নি। তুই যতই বলিস যে সেই লেভেলের আমার সেল হচ্ছে, সেই লেভেলে আমার দর্শক নিচ্ছে, আরে বোঝা যায়। এই যে তুই কি বললি, দোকান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি বলেই বললি, না দোকান থেকে আমার অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসিনি, কিন্তু আমার রান্নাবান্না ছিল না, সেটা ব্লগ ভিডিওতে পেয়ে যাবে, আর তার জন্যই আমি দেখতে বসেছি। কারণ কি বলতো, ও বলে রেখেছে ওর সময় নেই, ওর সময় হয় না,
ও সময় দিতে পারছে না, তাই ভিডিও করতে পারছে না, এই কথাগুলো তোমাদেরকে ডায়লগ মেরে রেখেছে। এইবার ও যদি বলে হ্যাঁ আমি অন্য লোকের লাইভ দেখছি 1.5 ঘন্টা লাইভটা, তাহলে কি হবে ব্যাপারটা? তার মানে সময় আছে তাই জন্য লাইভ দেখছো। তাই তোমাদেরকে পটাক করে বললো যে আমার মানে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু তারপরে যদি এখন বলে তাড়াতাড়ি চলে এসেছো বিজনেস থেকে, কি বিজনেস করছো, মানে কি বোঝা বাঁধছো? তো তাই জন্য বললো না মানে তাড়াতাড়ি আসিনি, দেরি করেই এসেছে, কিন্তু এসে হচ্ছে রান্না ছিল না বলে ও সময়টা পেয়ে গেছে। কত আর স্টেজে মেকআপ দিবি? ম্যান্ডি বাজে বিজনেস মানে লাভ নিচ্ছে, ডাকাতি করছে, ম্যান্ডি অনেক বেশি হিউজ পরিমাণে টাকা দর্শকদের থেকে পেটাচ্ছে, সব কথা ঠিক, কিন্তু তুই হঠাৎ কি উদ্বুদ্ধ হয়ে গেলি কেন? উদ্বুদ্ধ হয়ে গেলি কেন? তুই কেন এই কথাটা বলছিস? তুই কেন আজকের ওর বিজনেস নিয়ে কথা বলছিস, যেখানে তুই নিজে একজন বিজনেসম্যান না? তুই বিজনেসম্যানের আগে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের দোষগুণ বলতেই পারে, সেটা নিয়ে কোনো অবজেকশন নেই, বাট তুই ঢেকেছিলিস কিছুদিন আগে, তুই ঢাকছিলিস, এবং সেটা নিজের স্বার্থে, কারণ তুইও বিজনেস করিস। কিন্তু আমি দর্শকদের এটা বলতে চাই, দর্শকরা তো এখানে মুরগি হতে আসে না, তাই তো দর্শকরা এখানে ভালোবেসে কাজটা করতে আসে। তাহলে যদি তোমরা মনে করো যে মুরগি হতে আসবো, তাহলে তোমরা চারিদিকে না দেখে যে যা দাম বলছে তাতে জিনিস নিয়ে নেবে, সেটা তো একটা ইনফ্যাচুয়েশন ঘোরের মধ্যে থাকবে। তাই জন্য যেমন ধরো আমরা রেস্টুরেন্ট বাজি করি, ঠিক আছে, সেই রেস্টুরেন্ট বাজিতে কী হয়, এক এক জায়গায় এক এক রকম দাম, অবশ্যই কোয়ালিটির ব্যাপার আছে, ব্র্যান্ডের ব্যাপার আছে, কোন জায়গায় রেস্টুরেন্ট সেটার উপর নির্ভর করছে। মানে আমি যদি আমার লোকালিটিতে একটা রেস্টুরেন্টে যাই, আর আমি যদি পার্ক স্ট্রিট তারপরে হচ্ছে তোমার এতে যাই, স্প্ল্যানেড এইসব চত্বরে যাই, দুটো জায়গার ফুড কোয়ালিটি এক হলেও দাম কিন্তু আলাদা হবে জায়গার অনুপাতে, এটাকে মানতে হবে, ঠিক আছে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ফুড কোয়ালিটির ব্যাপার, ঠিক আছে, কি প্রসেসিংয়ে রান্না করছে সেটা বড় ব্যাপার, কি অয়েল ব্যবহার করছে, কি জল ব্যবহার করছে, এগুলোর উপরে তো নির্ভর করে। তাহলে আমরা স্ট্রিট ফুডের ব্যাপারগুলো কি হয়, অনেক সস্তার দাম হয়, কারণ কি ওগুলোতে অত হাইজিন মেনটেন করে না, ওই জায়গাগুলো নেই, ওই কস্ট কাট হয়ে যাচ্ছে। কিন্তু তুমি একটা রেস্টুরেন্টে সুন্দর অ্যাম্বিয়েন্সে সুন্দরভাবে এসির হাওয়া খেতে খেতে খাবে, সেখানে দাম তো বাড়বেই, ঠিক আছে। তো এইভাবে যেমনি ফুড কোয়ালিটি এক থাকা সত্ত্বেও জায়গা বেশি সে ফুডের দাম বেড়ে যায়, একই জিনিসের দাম আলাদা আলাদা হয়ে যায়, তেমনি এখানে ব্লগারদের ক্ষেত্রেও তাই হয়। ব্লগাররা তাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ, সেই জায়গাটা রেখে তাদের দামটা বাড়াতে থাকে। ম্যান্ডি এখন প্রথম যে ওর জিনিসের দাম বাড়িয়ে রেখেছে তা নয়, ম্যান্ডি প্রথম থেকে ওর জিনিসের দাম বাড়িয়ে রেখেছে। এবার যারা ম্যান্ডির থেকে জিনিস নেয়, তারা ম্যান্ডিকে ভালোবেসে জিনিস নেয়, তাদের কাছে ম্যান্ডির কোয়ালিটি ভালো লাগে, এবং তাদের বক্তব্য ম্যান্ডি ভালো জিনিস দেয়। তাহলে সেখানে আমরা কি করে সেই ক্লায়েন্টদের বোঝাবো? যারা ম্যান্ডি অবসেসড তারা ম্যান্ডি থেকে জিনিসটা নেবে, তাই না? তো এরকম বাধা ধরা কিছু ক্লায়েন্ট সবার থাকে সমস্ত বিজনেসে, তো তারা তার থেকেই জিনিস নেবে দাম বেশি নিলেও, ঠিক আছে। তো আজকের তুই স্পেশালি এই কথাটা কেন বলতে এলি? ম্যান্ডির দাম বেশি নেয় আজকের প্রথম নয়, আজকের প্রথমও ডাকাতি করতে বসেনি, এর আগেও ওর মানে ওর যে বেড কভারগুলোর দাম নেয় হিউজ পরিমাণে, তুইও নিস, ঠিক আছে। তোরা ফলস জিনিস দিয়ে তোরা জিনিস বিক্রি করিস, তোরা বলিস যে কিসের জানো, বোম্বে ডাইনের চাদর, যেগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বোম্বে ডাইনের চাদর, ফার্স্ট কপি যেটাকে বলে, আমরা জানি বুঝি, কারণ জিনিসপত্র তো কিনি, তার প্যাকিং দেখে বুঝতে পারবো যে বোম্বে ডাইনের অরিজিনাল নাকি ওটা ডুপ্লিকেট মানে ওই যে ফার্স্ট কপি সেকেন্ড কপি বলে ওগুলো, ঠিক আছে। জুতোরও হয়, এই যে নাইকের জুতো ফুতো এগুলোতেও হয় ফার্স্ট কপি বলে একটা জিনিস পাওয়া যায়, তো বোঝা যায় যে তোরা সেকেন্ড হ্যান্ড করিস, কারণ তোদের ওই যে প্যাকিং ওটা দেখলেই বুঝতে পারে। অরিজিনাল যারা বোম্বে ডাইনের চাদর কেনে না তারা জানে, তারা তোদের থেকে নেবে না, বুঝলি? তো যাই হোক, তুই আজকের হঠাৎ করে তেরে ফুড়ে চলে এসেছিস, তেরে ফুড়ে যা ডাকাতি করছে। আসলে তুই দুটো জিনিসের জন্য এটা করেছিস, একটা হচ্ছে কন্টেন্ট তোর ছিল না, লাইভটা থেকে তুই একটা কন্টেন্ট পেয়েছিস, সঙ্গে সঙ্গে একদম মানে ভয়েস শুনিয়ে দিলি ভিডিওর মাধ্যমে, ভালো কথা। আর তারপরে বলে আমার সঙ্গে তো কথা হয়েছিল সেই জায়গা থেকে, মানে সারাক্ষণ তুই এই ভয়েস রিভিল ভিডিও থেকে ভয়েস তুলে তোলা, এই হচ্ছে তোর কারবার, এই কারবারে তোর কারবারটা চলে, ঠিক আছে। আর একটা জায়গা না তুই মানতে পারছিস না,
ম্যান্ডির উত্থানটা তুই সহ্য করতে পারছিস না। ম্যান্ডি গলাকাটা দাম নেয়, ম্যান্ডি ডাকাতি করে, ম্যান্ডি সমস্ত কিছু করে, কিন্তু তারপরেও ওর বিজনেস, এটা তো পুরোটাই লাকের উপর নির্ভর করে, পরিশ্রমের সঙ্গে সঙ্গে লাক, বিজনেসও আবার লাকে হয় না। তো সেই জায়গায় ও কিন্তু সত্যিই অ্যাচিভ করেছে। আর তোর দোকান দিনে দিনে ডিটোরিয়েট করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তোর হাবভাব দেখে, এবং তোর অনলাইনে সেলিং দেখেও বোঝা যাচ্ছে সেটা নেই। কারণ তুই হচ্ছিস কি বলতো, আমি ওই কুরকুরের প্যাকেটও রাখবো, আমি আবার রেজারও রাখবো, আমি আবার শ্যাম্পুর স্যাচেসও রাখবো, আবার আমি এই অনলাইনে গয়নাও বিক্রি করব, নাইটিও বিক্রি করব, শাড়িও বিক্রি করব, কুর্তিও বিক্রি করব, হোলসেল করব, কিন্তু আমার ক্যাপাসিটি কম। এই জায়গাতে তুই ফেসেছিস, ঠিক আছে? আর তার জন্য তোর জ্বলতে শুরু করে দিয়েছে। যবে থেকে ম্যান্ডিরা এই ইন্টেরিয়ার করবে বলেছে, যবে থেকে স্যান্ডি ওর ওই 4 চাকাটা নিয়ে ভাড়া ঠাড়া খাটছে বা কাজকর্ম করছে, ইনকাম করছে, ওদের একটা বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু একটা হ্যাপি মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। এখন যে ব্যাপারটা সার্ভাইভ করতে করতে তো মানুষের কখনো হ্যাপিয়েস্ট মুভমেন্ট হয়, কখনো হ্যাপি মুভমেন্ট হয়, কখনো স্যাড মুভমেন্ট হয়। তো ওরা একটা হ্যাপিয়েস্ট মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা একটা ঠিকঠাক মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা তুই সহ্য করতে পারছিস না, এটা তুই মানতে পারছিস না। হ্যাঁ, আর তুই কিন্তু ওদের সত্যি কালো ছায়া ছিলিস। যতদিন ওদের লাইফে তুই ছিলিস ততদিন স্যান্ডি স্বতঃস্ফূর্ত ছিল না। যতদিন তুই ওদের লাইফে ছিলিস ওদের মধ্যে শুধু পিএনপিসি মেন্টালিটি ছিল, পরিশ্রম করার মেন্টালিটিটা কম ছিল। এবার তুই চলে যেতেই, মানে ওদের লাইফ থেকে তুই হেঁটে যেতেই দেখ ওদের কিন্তু ওরা সারভাইভ করছে, এইটা তুই সহ্য করতে পারছিস না। এটা বাস্তব। তুই যতই বলিস না আমি ভিউয়ার্সদের জানানোর চেষ্টা করছি, তাহলে তুই অনেক আগেই জানানোর চেষ্টা করতিস, এইটাতে কেন করলি? আর তুই এটা বলছিস না যে ও যে ইন্টেরিয়ার করছে বা গাড়ির ইএমআই দিচ্ছে, সেইগুলোর টাকা এখান থেকে ইনকাম করে দেবে। করতেই পারে। আমি যখন আমার কিছু জিনিস নিয়েছি আমি কনফিডেন্টলি সেটা দিয়ে করব। এবার ভিউয়ার্সরা সেই ডাকে সাড়া দেবে কি দেবে না সেটা ভিউয়ার্সদের ব্যাপার। ভিউয়ার্সরা যদি ভাবে যে আমরা মুরগি হবে, আমার তোর কিছু করার নেই, ঠিক আছে? কারণ ম্যান্ডি মুরগি করে, নো ডাউট, দামের দিক দিয়ে এখানে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। কিন্তু এবার ভিউয়ার্সরা মুরগি তো হচ্ছে, এতদিন ধরে তো হচ্ছে, তাহলে এখনও হবে। তোর কেন ফাটছে? আমি তো এরা বুঝে পাচ্ছি না। তুই কী জন্য এই বক্তব্যগুলো দিতে এসেছিস হঠাৎ করে, যে কিনা ব্যবসা নিয়ে বলবি না? হ্যাঁ, কারণ তুই এই জিনিসটা মানতেই পারছিস না, ওদের উন্নতিটা তুই সহ্য করতে পারছিস না। ওদের যে উন্নতিটা না তুই কিছুতেই সহ্য করতে পারবি না, প্রচণ্ড হিংসে তোর মনের মধ্যে জমে আছে। তুই ভাবতে পারিস নি ওরা এইভাবে সারভাইভ করে যাবে, ওদের সম্পর্কটা ঠিক জায়গায় যাবে। কখনো অনেক চেষ্টা করেছিস, কখনো হুলহুলার কথা বলেছিস, কখনো এটা ওটা সেটা, যাতে স্যান্ডির মানসিক জায়গাটা নষ্ট হয়ে যায়। তুই খুব ভালো করে জানিস যে স্যান্ডি কন্ট্রোভার্সি নিতে পারে না, কিন্তু এই স্পোর্টিং স্পিরিটটা স্যান্ডি দেখিয়েছে। কি বলতো, স্যান্ডি সবার কন্ট্রোভার্সি দেখা বন্ধ করে দিয়েছে এবং ও নিজের মানসিক শান্তির জন্য অন্য জিনিসপত্র দেখা শুরু করেছে, এবং এটাই ওর জন্য প্লাস পয়েন্ট হয়েছে। কন্ট্রোভার্সি যদি আমি নিতে না পারি, আমার যদি সত্যি এফেক্ট হয়, তাহলে ভাই আমাকে সেটা স্কিপ করতে হবে। স্যান্ডি সেটা করেছে। এবার তুই বলতে পারিস তাহলে ম্যান্ডি দেখে না, ম্যান্ডি সবার কন্ট্রোভার্সি দেখে বেড়ায়, সববার কন্ট্রোভার্সি, যখন যেরকম সময় পায়, যারটা মনে হয় দেখবার, টাইটেল থাম্বনেল দেখে ঢুকে পড়ে, ঢুকে গিয়ে দেখে, ওটা ওর কাছে এন্টারটেনের পার্ট। ও কিন্তু ব্রেনে সেটা নেয় না, ভাবে যে করছে, মজা করছে, এই করছে সেই করছে, ওটা নিয়ে ও নিজের ব্যাপারগুলো খিল্লি করে, মানে মজা নেয় যে ঠিক আছে কোনো ব্যাপার না। কারণ ও জানে কন্ট্রোভার্সিটা কী পার্ট লাইফে। আর ও তো নিজে বলেছে আমি যত বছর মানে ভিডিও করছি আমি কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েই ভিডিও করছি, তার মানে ও স্পোর্টিংলি নিতে পারে, তার জন্য ওর অসুবিধা হচ্ছে না, ওর কাজকর্ম করতে পারছে। এইবার তোদের সঙ্গে যে গজল মারার ব্যাপারটা ছিল, লাইভে বসে গ্রুপে বসে বসে খিল্লি খাল্লা হ্যানা ত্যানা, তোর সঙ্গে আবার প্রাইভেটলি ভিডিও কল, ওদের সঙ্গে আবার গ্রুপ কল, এতে তো সময় খাচ্ছিল, তো কনসেন্ট্রেট করতে পারছিল না সংসার কনসেন্ট্রেট না করতে পারলে ব্লগ ভালো হবে না, আর না তো বিজনেসে। বাট এখন করতে পারছে, ঠিক আছে? এইটা তোর জ্বলনের কারণ। তো জ্বলিস না, কারোর দেখে জ্বলে তোর কিছু হবে না, তোকে তোর কাজটা করতে হবে। কিন্তু তুই বিজনেসের ডাহা ফেল করেছিস, এটা পরিষ্কার তোর মানে বিহেভিয়ারে বোঝা যাচ্ছে, তোর উত্তেজনায় বোঝা যাচ্ছে। তুই চিৎকার করছিস, কেন আমি করবো না, আমি আগে শাড়িতে ইনভেস্ট করেছি, আমি আগে এতে বেডশিটে ইনভেস্ট করেছি, আমি আগে এতে ইনভেস্ট করেছি। কিছু হোয়াট করেছিস? কম্পিটিশান দিলে ও যে জিনিসটা নিয়ে এসছে 3,500 টাকায় দিচ্ছে, তুই সেই জিনিসের কোয়ালিটির মাল তুলে 2500 টাকায় বেচ। কম্পিটিশান তো তবে হবে কি? আজকের ও একটা জিনিস নিয়ে এসছে 3,500 টাকায় বিক্রি করছে, তাতে অন্তত 20 পিস 25 পিস যাই হোক নিয়ে এসছে, তুইও সেই টাকা দিয়ে ইনভেস্ট করে দর্শকদের কাছে
দর্শকদের কাছে যেটা তুই বলছিস, প্রিটেন্ড করছিস, যেহেতু তুই বিজনেস করছিস, বিজনেস উম্যান, তো তুই সেই জিনিসটা 2500 টাকায় লোককে দে। এবার তোর কাছ থেকে যদি ক্লায়েন্ট 2500 টাকায় নেয় আর ওর থেকে না নেয়, তবে তো বুঝবো খেলটা শুরু হয়েছে, নাহলে তো কোনো খেল লাভ নেই। কারণ তুই যদি ওই জিনিস এক পিস নিয়ে এসে বিক্রি করতে যাস তাহলে তো হবে না, কারণ তোকেও ওই লেভেলের ইনভেস্ট করতে হবে, সমস্ত কালার দেখাতে হবে, বুঝতে পেরেছিস? তবে বুঝবো যে হ্যাঁ তুই একেবারে খেলে সাকসেসফুল হয়েছিস। না হলে তো ওই হাটের 200 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করার মাল নিয়ে তুই কম্পিটিশানে আসতে পারবি না। পুজোর মার্কেট ধরবার জন্য আমি তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, হিউজ পরিমাণে ইনভেস্ট কর, হিউজ পরিমাণে ইনভেস্ট কর টাকা। এই 1,20,000 টাকা দিয়ে স্কুটি না কিনে তুই তো সেটা বিজনেসে ইনভেস্ট করতে পারতিস, কারণ যেহেতু তুই ক্যাশে কিনেছিস তাই বলছি, তো ইনভেস্ট করতে পারতিস, করে পিটিয়ে ইনকাম করতে পারতিস। ও যেটা 3,500 দিচ্ছে তুই 2,500 দিতিস, 1,000 টাকা কমে। তোর লভ্যাংশ তুই নিয়ে, তুই তো ডাকাতি করতিস না, তাহলে তুই লভ্যাংশ নিয়ে তুই বিজনেস করতে পারতিস কি? তারপরে তোর থেকে যদি কাস্টমার নিত তাহলে বুঝতে পারতাম হ্যাঁ একদম আমাদের বোতল খেলে গেছে, সেটা কর, তবে তো বুঝবো। তো যাই হোক ভিউয়ার্স, রুনা চক্রবর্তী যেগুলো বলে সেগুলোই ঘুরে ফিরে সব লোকজন বলে, কিন্তু কি বলো তো, এই যে হেসে হেসে এরকম করে বলি তো গায়ে লাগে না, লোকে বলে কী বলছে, কিন্তু তারপরে দেখো সব লাউডলি সেটাই বলছে, আউ 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 করে সেটাই বলছে। আর কিছু লোক আছে সামনে দেখায় আমি কারোর বিজনেস মারতে আসিনি, আমি কারোর পেটের ভাত মানতে আসিনি, কিন্তু কুটকুট 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 করে কিন্তু যেটা বলা সেটা বলেই দেয়, সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে। যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা। বাই দা ওয়ে, আমি জানতামই না বোতল ভিডিও দিয়েছে, আমি মানে অনেকক্ষণ ইউটিউব দেখিনি, আমার অন্য কাজ ছিল সেইগুলো করছিলাম। উমা আমার প্রাণের এক সখা, আন্টি হই আমি ওর অবশ্য, সে এসে বলছে এই হচ্ছে, আমি তো বুঝতে পারছি না ভিডিও দেখিনি কী করে বুঝবো, তারপরে বুঝলো ও ভিডিও, আমি জিজ্ঞেস করলাম ভিডিও দিয়েছে, বলছে হ্যাঁ, আমি বুঝলাম ও কন্টেন্ট ছিল না, কন্টেন্ট পেতেই চলে এসেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত।